মুয়াং বসে আছে সিংহাসনে, কিন্তু খুব অস্থির লাগছে তাকে। তার বাবার মৃতদেহ নিয়ে যখন শেষ যাত্রার আয়োজন করেছিল তখন তাতে মানুষের যোগ দেওয়া তো দূরের কথা, কোনো বাড়ির একটা জালনা থেকেও একবারও কেউ উঁকি দিয়েও দেখেনি। কিন্তু কদিন আগে হাওরানের অন্তিম ক্রিয়ার সময় লোক উপচে পড়ছিল। অতি বৃদ্ধ বৃদ্ধারাও এসেছিল হাওরানকে শেষবারের মতো দেখতে। বসে বসে এসব ভাবতে ভাবতে গা যেন জ্বলে যাচ্ছিল মুয়াংয়ের। অথচ তার বাবা মারা গিয়েছে আজ প্রায় 21 দিন হতে চলল, কেউ একটা সুরাহা করতে পারল না। বিপুল অর্থ পুরস্কার ঘোষণা করেও মুয়াংয়ের বাবার হত্যাকারীকে খুঁজে বার করার কোনো চেষ্টাই যেন নেই প্রজাদের মধ্যে। উল্টে গোপন চর মারফত সে জানতে পেরেছে যে প্রজারা নাকি বলা বলি করছে মুয়াংয়ের বাবা উচিত শিক্ষা পেয়েছে, প্রজাদের ওপর তার অত্যাচার ঈশ্বর নাকি মেনে নেননি, তাই তার ভাগ্যে এনে দিয়েছে এরকম বিভৎস মৃত্যু। এসব ভাবতে ভাবতে মুয়াংয়ের 2 কান লাল হয়ে উঠছিল। আর নয়, আর সে সহ্য করতে পারছে না। একটা ব্যবস্থা এবার সে করবে। ফলস্বরূপ তার সমস্ত রাগ গিয়ে পড়ল প্রজাদের ওপর। সে সেনাপতিকে ডেকে আদেশ দিল, সেনাপতি, যাও, আমার বিশেষ বাহিনীকে আদেশ দাও, তারা যেন রাতের অন্ধকারে জঙ্গলের পাশের গ্রামের লোক বসতিতে গিয়ে শস্য অর্থ যা পাবে সব লুট করে, ঘর বাড়ি ভাঙচুর করে দিয়ে আসে। আর শোনো, তাদের বলো যে ফেরার সময় তারা যেন ভাঙা ঘরগুলিতে আগুন জ্বালিয়ে আসতে ভুলে না যায়। আমার প্রজারা ভাঙাচোরা ঘরে থাকবে, আমি আবার সেটা দেখতে পারবো না। এত সাহস ছোট লোকগুলোর যে রাজ্যের রাজার বাবার নামে কুমন্তব্য করে! হ্যাঁ, এবার বুঝবে ওরা, এবার বুঝবে রাজ অবমাননার ফল কেমন হয়। যাও সেনাপতি, আমার বাহিনীকে খবর দাও। যথাজ্ঞা মহারাজ। গ্রামের এক মহিলা রাতে উঠেছিল গোয়ালের গরুগুলোকে একবার দেখতে। তারপর ঘরে ফেরার সময় দূরে নজর পড়তেই দেখল হঠাৎ করে অন্ধকারের মধ্যে জ্বলে উঠেছে একটা আলোকবিন্দু, তারপর আরো একটা, তারপরে আরো অনেকগুলো আলোকবিন্দু জ্বলে ওঠে দূরে। এবার সে আলোকবিন্দুগুলো যেন সার বেঁধে এগিয়ে আসছে তাদেরই গ্রামের দিকে। কিছুক্ষণ সময় লাগে তার আসল ব্যাপারটা বুঝতে। গত কয়দিন ধরে তাদের উপর যে অত্যাচার চলেছে তাতে তার আর বুঝতে বাকি থাকে না যে কি বিপদ আসতে চলেছে আজ তাদের উপর। মহিলা এবার তারস্বরে চিৎকার করে ওঠে, কে কোথায় আছো? বাইরে এসো! কে কোথায় আছো? বাইরে এসো! কে কোথায় আছো? বাইরে এসো! ডাকতে থাকে প্রতিবেশীদের। মাঝরাতে ওরকম চিৎকার শুনে যে যার বাড়ি থেকে তড়িঘড়ি বেরিয়ে এলো। ততক্ষণে সেনাপতি আর রাজার সেই বাহিনী এসে পড়েছে তাদের বসতির সীমানায়। যে যার ঘর থেকে বেরিয়ে এসে সেই সেনাবাহিনীকে বাধা দিতে সম্মিলিতভাবে এগিয়ে এলো। মুহূর্তের মধ্যে হাতাহাতি আর বিশৃঙ্খলা শুরু হয়ে গেল চারপাশে। রাত্রের নিস্তব্ধতা ভেঙে অসহায় মানুষের হাহুতাশ, সেনাদের উন্মত্ততা, মেয়ে বউ আর বাচ্চাদের কান্না আর্তনাদ শোনা যেতে লাগলো শুধু। সেই মহিলা
যে সকলকে জাগিয়ে তুলেছিল। কখন যেন তার ছোট ছেলেটা ঘর থেকে উঠে এসে দাঁড়িয়েছে তার মায়ের পাশে। এমন সময় একটা বল্লমধারী লোক এসে আক্রমণ করতে গেল তাদের। ঘটনার আকস্মিকতায় ছেলেটি ভয়ে চোখ বুজে আঁকড়ে ধরল তার মাকে। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেলেও কিছু হচ্ছে না দেখে চোখ খুলল ছেলেটা। আর তাতেই খুব অবাক হয়ে গেল সে দেখল হাওয়ায় ভাসমান এক নারী মূর্তি, যার চোখ চুলে ঢাকা, ছিন্ন পোশাক। পেছনের আকাশে তার মাথার ওপর থেকে আসা ক্ষয়িত চাঁদের আলোয় ঠিক বোঝা যাচ্ছে না তার মুখটা। সেই ডান হাত দিয়ে চেপে ধরে আছে বল্লমের শেষ প্রান্তটা। আর সেই সৈনিক শত চেষ্টা করেও এক চুলও নড়াতে পারছে না বল্লমটাকে। আচমকা বাধা পেয়ে এবার সেই সৈনিক পিছন ঘুরে তাকাতেই ভয়ে তার মুখ সাদা হয়ে গেল। সৈনিক কোনো রকম আওয়াজ করার আগেই নারী মূর্তিটি সেই বল্লমটাকে ছিনিয়ে নিয়ে সৈনিকটির মাথার উপরে বসিয়ে দিল। বল্লমটি সৈনিকের দেহের ভেতর দিয়ে মাঝ বরাবর মাথা, গলা, বুক, পেট ফেঁড়ে ছিঁড়ে মাটিতে গেঁথে গেল। আকস্মিক এমন একটা ঘটনায় সকলেই বাকরুদ্ধ। এমন সময় সেই ভয়ঙ্কর নারী মূর্তি আকাশের দিকে মুখ করে একটা গর্জন ছাড়ল। আর ঠিক সেই সময় তার মুখ থেকে সরে গেল চুলের আবরণ। সেখানে উপস্থিত সকলে অবাক হয়ে দেখল এই মুখ তাদের খুব চেনা। এ তো তাদের রানীমা ইমো। সঙ্গে সঙ্গে সকল প্রজারা হাত জোর করে হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। ইমোর চোখের ভেতরের অংশটা পুরো কালো, যেন চোখের তারাটা প্রসারিত হয়ে অধিকার করে নিয়েছে সমস্ত সাদা অংশটা। মাঝে কেবল একটা সাদা বিন্দু, কপালে 5টি কালো টিপ গোল করে সাজানো। সাদা ফ্যাকাশে মুখে সেই কালো চোখগুলি সৈনিক দলের কাছে ভীতিপ্রদ হলেও প্রজাদের কাছে তাদের রানীর এই রূপ যেন অভয় আশ্বাস দিল। গর্জন করে উঠে ইমো বলল, আমার প্রজাদের উপর অত্যাচার আজ তোর শেষ দিন। এই বলে এক বিরাট হা করল সে, আর এক কনকনে ঠান্ডা হাওয়া বেরিয়ে আসলো তার মুখ থেকে। আর সেই হাওয়া সৈনিক দলের দেহের ভিতর অবধি কাঁপিয়ে দিল। তাদের যার কাছে যা অস্ত্র ছিল সেগুলি মুহূর্তের মধ্যে কোনো এক মায়া বলে তাদের হাত থেকে ছাড়িয়ে উঠে গেল উপরে। পর মুহূর্তে সেগুলো আঘাত হানতে থাকলো তাদেরই ওপর। নিমেষের মধ্যে সেখানে শুরু হলো নিধনযজ্ঞ। আর সেই অবস্থাতে ইমোর প্রেত সেই সৈনিকদেরকে প্রবল হাওয়ায় ভাসিয়ে উড়িয়ে নিয়ে যেতে থাকলো খড়কুটোর মতো। সেই পৈশাচিক প্রেত মূর্তি কিছুক্ষণের মধ্যেই তাদেরকে নিয়ে জঙ্গলের ওপর দিয়ে উড়ে অদৃশ্য হয়ে গেল। শোনা গেল সেই প্রজার দলের জয়ধ্বনি। নমস্কার, আমি অয়ন। গল্পকথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আপনারা শুনছেন বিশ্বদীপ সরকারের কাহিনী সুগন্ধির ঘ্রাণ ধূসর, এই সিরিজের 5ম পর্ব। রহস্য যেভাবে ঘনীভূত হয়েছে তা এক এক করে জট ছাড়াতে একটু সময় লাগছে আর কি, কিন্তু জট তো খুলবেই। যারা আগের পর্বগুলি এখনো শোনেননি তারা দয়া করে ডেসক্রিপশন বক্স থেকে
লিংক সংগ্রহ করে আগের পর্বগুলি শুনে আসবেন। আজকে আপনারা শুনবেন সুগন্ধির ঘ্রাণ ধূসর, এই সিরিজের ৫ম পর্ব। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করেননি, যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে ভালোবাসেন, আমাদের গল্প শুনতে ভালোবাসেন, তারা দয়া করে সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর হ্যাঁ, গল্প কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন তবে কথা না বাড়িয়ে এগোনো যাক গল্পের ৫ম খণ্ডের দিকে। আপনারা শুনছেন বিশ্বদীপ সরকারের কাহিনী ভরা পূর্ণিমার রাতে। ওদিকে মুয়াং তখন মহলের ছাদে উঠে অপেক্ষা করছে কখন দূরে জ্বলতে দেখা যাবে সেই সব হতভাগ্য প্রজাদের ঘরগুলো। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও সেরকম কিছু সে দেখতে না পাওয়ায় একটু অবাকই হয়ে গেল যেন। তারপর কি হচ্ছে ব্যাপারটা দেখার জন্য একসময় নিজেই সেখানে যাবে বলে স্থির করল। একটা ঘোড়া নিয়ে মাঝরাতেই সে বেরিয়ে গেল প্রাসাদ থেকে। তবে তাকে গ্রাম অবধি যেতে হলো না। জঙ্গলের পথে একটু এগোতেই একটা গোঙানির আওয়াজ শুনে সেদিকে এগিয়ে গেল সে। আর একটু এগোতেই সে যে দৃশ্য দেখতে পেল তা যে কোনো মানুষের মস্তিষ্কের ভারসাম্য নষ্ট করে দিতে সক্ষম। ক্ষয়িত চাঁদের আলো সে দেখল জঙ্গলের ভেতরে একটি জায়গায় অনেকগুলো বাঁশ গাছ ভেঙে পড়েছে বিভিন্ন উচ্চতাতে, আর সেই গাছগুলোতে ঝুলছে মৃত সৈনিকদের দেহাংশ। দেহগুলো শুলে চড়ানোর মতো করে বাঁশ গাছ থেকে ঝুলছে। দেহের নিম্নাংশ ফুঁড়ে বাঁশের ডগা বেরিয়ে এসেছে তাদের মুখ থেকে। তাদের দেহ থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। মুয়াংয়ের ডান দিকে বা দিকে বিভিন্ন উচ্চতার ভাঙা বাঁশ গাছের কোনোটার ওপর একটা সৈনিকের কাটা মাথা উল্টো করে গাঁথা, তো কোনোটায় আবার নাড়ি ভুঁড়ির অবশিষ্টাংশ আটকে রয়েছে। কোনোটায় একটা কাটা হাত ঝুলছে। মুয়াং এবার মাটিতে ছড়িয়ে থাকা দেহাংশগুলোর পাশ কাটিয়ে এগোতে থাকল। এসব দৃশ্য দেখে মুয়াংয়ের মনে হচ্ছিল সে যেন পাগল হয়ে যাবে। এতটাই বিস্মিত সে যে ভয় পেতেও যেন ভুলে গিয়েছে। কিছুটা এগোতেই মুয়াংয়ের নজরে পড়ল একজন সৈনিকের দেহ। মাটিতে পোঁতা একটা বিশাল আকৃতি বল্লমের মধ্যে সোজা হয়ে গেঁথে আছে তার দেহটা। চারপাশটা এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছে যে মুয়াংয়ের মনে হতে লাগলো পাতাল থেকে নরক উঠে এসেছে মাটির ওপরে। চাঁদের রহস্যময় আলো যেন আরো ভয়ঙ্কর করে তুলেছে গোটা পরিসরটাকে। এবার একটা হালকা গোঙানির শব্দ কানে এলো তার। পাশ ফিরে সে দেখল একটা দেহ, একটাও হাত পা নেই। ধারালো অস্ত্রের আঘাতে সব কেটে গিয়েছে। মাটিতে গেঁথে থাকা একটি বল্লমে বিঁধে ঝুলছে সেটি। এ কি? এই যে তার সেনাপতি! এ কি ভয়ানক অবস্থা হয়েছে তার! সেনাপতি এবার অনেক কষ্টে বলল, পাপ করেছি মহারাজ, পাপ করেছি আমরা। এর শাস্তি আমাদের সবাইকেই পেতে হবে, পেতেই হবে শাস্তি। এটুকু বলেই নিস্তব্ধ হয়ে গেল দেহটা। ঠিক সেই সময় একটা বিকট গর্জন শুনে সামনে তাকাতে মুয়াং দেখতে পেল সেই নারী মূর্তিকে। হাওয়ায় ভেসে সে এগিয়ে আসছে মুয়াংয়ের দিকে। এই সময় সে প্রেত মূর্তির মুখের ওপর থেকে চুলের গোছাটা সরে যেতেই
ভয়ে বুকের ভেতরটা শুকিয়ে যায় মুয়াংয়ের। এ কাকে দেখছে সে? এ তো ইমো। আতঙ্কে পিছন ঘুরে ছুটতে থাকে মুয়াং। ঘাস জঙ্গল কাঁটা ঝোপ ভেঙে ছুটছে সে, আর তার পেছন পেছন অট্টহাসি করতে করতে এগিয়ে আসছে ইমোর প্রেত। দৌড়াতে দৌড়াতে জঙ্গলের পাশের পথে উঠে আসে মুয়াং। এমন সময় সামনে একটি মানুষের সাথে ধাক্কা খেয়ে বেসামাল হয়ে যায় সে। কিন্তু পড়ে যাওয়ার আগেই তাকে ধরে ফেলে সেই লোকটি। মুয়াং নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। তারপর ভয়ে ভয়ে পিছনে ঘুরে তাকাতেই দেখে সেই ভয়ঙ্কর প্রেত আর সেখানে নেই। এই সময় সেই নবাগত ব্যক্তি মুয়াংকে উদ্দেশ্য করে বলল, আর ভয় নেই, যে আপনার পিছু নিয়েছিল আমি তাকে প্রতিরোধ করেছি। আপনি এখন নিরাপদ। এতক্ষণে মুয়াং ভালো করে তাকালো লোকটার দিকে। তার সর্বাঙ্গ কালো চাদরে মোড়া, মাথায়ও একটি কালো টুপি বাঁধা। লম্বা লম্বা কাঁচা পাকা দাড়ি নেমেছে মুখ থেকে। সেই দাড়ির শেষ প্রান্তগুলো একটা কালো সুতো দিয়ে বাঁধা। মুয়াং এবার সেই লোকটিকে উদ্দেশ্য করে বলল, আপনি আপনি কে? কোথা থেকেই বা এলেন? লোকটি একটা ধূর্ত হাসি হেসে বলল, ধরে নিন আমি আপনার রক্ষক। আমার আরও একটা পরিচয়ও আছে। আমি একজন তন্ত্র সাধক। তার জন্য আমাকে ঘুরে বেড়াতে হয় বিভিন্ন জায়গায়। অদৃষ্টের কি লিখন যে আপনার সংকটকালে আপনার সাথে আমার দেখা হয়ে গেল। আমি আমি বুঝতে পারছি, ওই প্রেত আমাকে কিছুতেই ছাড়বে না। আপনি আমাকে রক্ষা করুন। আমি এও বুঝতে পেরেছি যে সেই ক্ষমতা আপনার আছে। আমি তো আপনাকে রক্ষা করবই, তবে তার বদলে আমি কি পাবো? আমি আমি এই রাজ্যের রাজা। সোনা দানায় মুড়ে দেব আপনাকে। হ্যাঁ হ্যাঁ। আগন্তুক মাথা ঝুঁকিয়ে বলল, ও, প্রণাম হই রাজামশাই। কিন্তু আপনার সমস্যার সমাধান করতে হলে আমাকে যে এখনো অনেক কিছু জানতে হবে। আজ আমি যাকে ওই ভয়ানক প্রেত রূপে দেখেছি, আমি আমি তাকে চিনি। আপনি চলুন আমার সাথে রাজপ্রাসাদে। আমি আমি সব কিছু বলবো আপনাকে। হ্যাঁ, সব কিছু। পূবের আকাশ ততক্ষণে ফর্সা হয়ে এসেছে। মুয়াংয়ের সাথে সেই আগন্তুক এবার এগিয়ে চলল রাজপ্রাসাদের দিকে। রাজপ্রাসাদের মন্ত্রণা ঘরে মুখোমুখি বসে আছে সেই আগন্তুক আর মুয়াং। আগন্তুক লোকটির মুখ গম্ভীর। সে বলে উঠল, আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি ঘটনাটা। আপনি যা যা করেছেন আপনার ভাই, তার বউ এবং তাদের সন্তানের সাথে, নিশ্চয়ই কোনো ব্যক্তি এই ঘটনার কিছু আঁচ করতে পেরেছে এবং সে এমন যে গূঢ় তন্ত্রজ্ঞানের অধিকারী। সেই প্রতিশোধ নিতে ইমো নামে ওই মেয়েটির আত্মাকে জাগিয়ে তুলেছে, পরিণত করেছে পিশাচে। সে যে নিঃসন্দেহে রানীর একজন শুভাকাঙ্ক্ষী তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু সে কে, সেটাই আমাকে আগে খুঁজে বার করতে হবে। তবে আমি আপনাকে সাহায্য করব, কারণ শক্তি যে ন্যায় অন্যায় বিচার করে না। তাকে তার প্রাপ্যটুকু দিলেই সে সব রকমভাবে সাহায্য করবে। আর আমি ওই কালো শক্তিরই সাধক। আপনাকে শুধু আপনার কথা রাখতে হবে।
আমার প্রাপ্যটুকু শুধু আমাকে দেবেন। তাই হবে, তাই হবে। আপনি খুঁজে বার করুন তাকে। আমারই রাজ্য থেকে কে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাকে উচিত শিক্ষা দেব আমি। যথা আজ্ঞা মহারাজা। এদিকে হামাতো তখন চিন্তায় পড়েছে। গতকাল রাতে ইমোর প্রেতের কাছে সে জানতে পেরেছে যে কেউ এসে ইমোর প্রেতকে বাঁধা দিয়েছে, ফিরে যেতে বাধ্য করেছে তাকে, নইলে কালকেই মুয়াংয়ের জীবনের শেষ রাত হতো। আসলে সামনের পূর্ণিমা না পার করা পর্যন্ত নুগুই পিশাচ সম্পূর্ণ শক্তি পাবে না, এবং তাই শুধুমাত্র রাতেই সে জেগে উঠতে পারবে। দিনের বেলা তার কোনো শক্তিই থাকবে না, কিন্তু একবার পূর্ণিমা পার করতে পারলে, দিন হোক কিংবা রাত, ইমোর আত্মা সর্বক্ষণের জন্য নুগুই পিশাচের শক্তি পাবে, আর তখন কেউ তাকে বাধা দিতে পারবে না। এখন যদিও রাতের বেলা সেই প্রেতকে প্রতিরোধ করা যেতে পারে, তবে তার ক্ষতি কেউ করতে পারবে না। কিন্তু কে সেই লোক যে নুগুই পিশাচকে আটকালো? কি করেই বা সে এখানে এলো? এসবই ভাবছে হামাতো। ব্যাপারটা কিছুতেই তার মাথায় ঢুকছে না। রাজপ্রাসাদের অভ্যন্তরে ঠিক কি পরিকল্পনা চলছে তা তাকে জানতেই হবে। রানীমার প্রেতের এখন সেখানে না যাওয়াই ভালো। অনেক ভেবে হামাতো একটা রাস্তা বার করল। বর্তমান রাজা মুয়াংয়ের ওপর এই অল্প সময়ে সাধারণ মানুষ বেজায় বিরক্ত, তাই অনেক দাসদাসী কেউ বাইরে যাওয়ার অছিলায়, আবার কেউ বা রাতের অন্ধকারে ওই প্রাসাদ থেকে বিদায় নিয়েছে। তাই সেখানে এখন কাজের লোকের অভাব। তাই হামাতো অনেক পরিকল্পনা করে তার নাতি নরুকে পাঠালো রাজপ্রাসাদে কাজে যোগ দিতে, যাতে সেখানে কি ঘটছে তা জানতে পারে হামাতো। পরিকল্পনা মতো নরু যোগ দিল রাজপ্রাসাদের কর্মচারী হয়ে। সেখানে তাকে নিযুক্ত করা হলো মেঝে পরিষ্কার করার কাজে। কাজ করার সাথে সাথে নরু যথাসম্ভব চেষ্টা করছিল কিভাবে কিছু খবর জানা যায়। এভাবে কেটে গেল 7টা দিন, তাও বিশেষ কোনো খবর জোগাড় করতে পারেনি সে। আর পারবেই বা কি করে? মুয়াং আর সেই সাধক যে ঘরে কথা বলে সেখানে যাওয়া তো দূরের কথা, তার আশেপাশেও কারোর আসার অনুমতি নেই। তবে এর মধ্যে বেশ কয়েকবার শেষ রাতের দিকে সেই সাধককে প্রাসাদ থেকে বের হতে দেখেছে নরু, আর ভোর হতে না হতেই ফিরে আসতেও দেখেছে। কিন্তু সে যে কোথায় যায়, কি করে, কিছুই বুঝে উঠতে পারেনি নরু। অবশেষে 9তম দিনে একটা সুযোগ এসে যায়। সেদিন দরজা খোলা দেখে সে চুপি চুপি ঢুকে পড়েছিল মন্ত্রণা কক্ষে। যদি কিছু পাওয়া যায় সেই কক্ষে, যদি কিছু জানা যায়। এমন সময় বাইরে থেকে পায়ের আওয়াজ পেয়ে নরু তাড়াতাড়ি একটা বড় চীনামাটির ঘোড়ার পেছনে লুকিয়ে পড়ে। সে গলা শুনে বুঝতে পারে সেই ঘরে মুয়াং আর সেই সাধক প্রবেশ করেছে। সে চুপচাপ ঘোড়ার পিছনে বসে ওদের কথোপকথন শুনে চলে। বলো বলো সাধক, তুমি জানতে পারলে কে ইমোর আত্মাকে জাগিয়েছে? হ্যাঁ, জানতে পারলে? হ্যাঁ মহারাজা, আমি জানতে পেরেছি, আর এও জানতে পেরেছি যে সে থাকে ওই পাহাড়ের পাশের জঙ্গলের ভিতরে একটা বাড়িতে। কালো সাধনার বলে সেই বাড়ি আমি খুঁজে বার করেছি। তাহলে তাহলে আর দেরি কেন?
এক্ষুনি আমি যাব সেইখানে। যেই সাহস করেছে তাকে আমি নিজের হাতে শেষ করে দেব। দাঁড়ান মহারাজা, পরশু পূর্ণিমা, আর সেই দিনই সেই পিশাচের শক্তি সর্বাধিক হবে। তখন তাকে কোনোভাবেই প্রতিরোধ করা সম্ভব হবে না। আর আমরা ঠিক কাল রাতে যাব সেখানে। কেন? কাল রাতে কেন? কালকেই সেই প্রেতের আত্মা সর্বাধিক শক্তি সঞ্চয় করবে। গাছের পাকা ফল যেমন খসে পড়ার আগের দিন তুলে নিলে সে ফল সর্বাধিক মিষ্টি হয়, আবার মাটিতে পড়ে ফেটে গিয়ে খাবার অযোগ্য হয়ে যায় না, ঠিক তেমনই আমিও সেই মেয়েটির আত্মা অপরাজেয় হয়ে ওঠার আগেই যে সময় সব থেকে বেশি শক্তি সঞ্চয় করবে, ঠিক সেই সময় আমি তার দেহ নষ্ট করে তার আত্মাকে আমার আরাধ্যের কাছে নিবেদন করব। তাতে আপনার উদ্দেশ্য পূরণ হবে আর আমার সাধনার পথও প্রশস্ত হবে। আপনি আপনার বেশ কিছু সেনা তৈরি রাখুন। কালকে ঠিক সন্ধেবেলায় আমরা ওই বাড়িটি ঘেরাও করব। শুধু ইমো মেয়েটির দেহটা খুঁজে বার করতে হবে আগে, তারপর যা করার আমি করব। এসব কথা আড়াল থেকে শুনে খুব ভয় পেয়ে যায় নরু। এরা তার মানে সবকিছুই জেনে গিয়েছে। এখনই তার দাদুকে গিয়ে খবরটা জানাতেই হবে। এমন সময় বেখেয়ালে নরুর হাত লেগে পাশের তাকে রাখা একটা ধাতুর গ্লাস মেঝের উপর পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে সেই আওয়াজে সতর্ক হয়ে ওঠে দুইজন। আওয়াজ লক্ষ্য করে সেদিকেই তাকায় মুয়াং আর সাধক। চেঁচিয়ে ওঠে মুয়াং, কে কে? তারপর ওরা দেখে রাজপ্রাসাদের পোষা মুয়াংয়ের অতি আদরের একটি কালো বিড়াল নেমে আসছে তাক থেকে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মুয়াং। তাহলে ওই ফেলেছে গ্লাসটা। আরো কিছুক্ষণ কথোপকথনের পর মুয়াং আর সাধক বেরিয়ে যায় ঘরের দরজা খুলে। আজ যেন স্বয়ং ভগবান নরুর সহায় ছিলেন, তাই খুব জোর বেঁচে গিয়েছে ধরা পড়ার হাত থেকে। মনে মনে সে ধন্যবাদ জানালো ঈশ্বরকে। ঠিক করল কাল বেলায় রাজপ্রাসাদের দরজা খুললেই সে কোনো কাজের অছিলায় বাইরে বের হবেই, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। যে করেই হোক ওরা পৌঁছানোর আগেই তার দাদুকে খবরটা দিতেই হবে ওকে। সন্ধে নেমে গিয়েছে। আকাশের প্রায় গোলাকার চাঁদটাকে দেখেই বোঝা যায় যে কাল পূর্ণিমা। তাই হামাতো কালকের ক্রিয়া করার জন্য যোগাড়যন্ত্র করতে ব্যস্ত ছিল। এমন সময় হঠাৎ মাঝের ঘরে কিছু একটা জোরে হুড়মুড়িয়ে পড়ার আওয়াজে হামাতো তড়িঘড়ি দেখতে এলো কি হয়েছে। মাঝের ঘরে এসে সে দেখল নরু মেঝের উপর দুহাতে ভর করে হাঁটু মুড়ে বসে, সামনের দিকে ঝুঁকে মুখ নিচু করে প্রচণ্ড হাঁপাচ্ছে। জোরে জোরে শ্বাস নিতে গিয়ে তার পিঠটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। হামাতো বলল, কিরে নরু, কি হয়েছে? তুই এরকম হাঁপাচ্ছিস কেন? দাদু দাদু, আমি এইমাত্র রাজবাড়ি থেকে আসছি। অনেক কষ্টে রক্ষিতের চোখ এড়িয়ে বেরিয়ে এসেছি। আমি আড়াল থেকে সব শুনেছি। ওরা সব জেনে গেছে দাদু। আর কিছুক্ষণের মধ্যেই ওরা এখানে এসে পড়বে। ওরা জানতে পেরে গেছে যে রানীমার প্রেত রূপে পুনর্জীবন লাভ করার পিছনে তোমার হাত আছে। আর আর তাই তো ওরা এখানে আসছে রানীমার দেহ নষ্ট করতে। আর আর তোমাকে ওরা ছাড়বে না। আমি শুনতে পেয়ে ছুটতে ছুটতে এসেছি তোমাকে জানাতে। তারপর একে একে সেই সাধকের কথা, তাদের সমস্ত পরিকল্পনার কথা
নরু জানালো তার দাদুকে। সর্বনাশ, কি বলছিস নরু তুই? আজ আর আমি নিজের চিন্তা করি না, কিন্তু কিন্তু এবার কি করে আমি রানীমাকে দেওয়া কথা রাখবো? আমি যে তাকে কথা দিয়েছি, প্রতিশোধ নিতে আমি তাকে সাহায্য করব। এবার কি যে করবে হামাতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কথাই ভাবছিল। এর মধ্যেই একটা কোলাহল কানে আসে ওদের। দূর থেকে কাদের যেন আসার আওয়াজ আসছে না? তার মানে ওরা কাছাকাছি এসে পড়েছে। এখনই ঘিরে ধরবে ওদের বাড়িটা। আর তারপরেই হতাশায় 2 হাত মাথায় চেপে মেঝেতে বসে পড়ে হামাতো। কি করবে এখন সে? একটুক্ষণ পর মুখ তোলে সে, কিন্তু এ কি? এই অল্প সময়ের মধ্যেই তার চাহনিটা কেমন যেন বদলে গিয়েছে। হতাশার বদলে সেখানে ফুটে উঠেছে এক চরম ক্ষোভ। না না, এতদিনের চেষ্টা সব এভাবে জলে ভেসে যেতে পারে না, কিছুতেই না। হামাতো উঠে দাঁড়ালো এবার। তারপর আতর তৈরির ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সে। এক্ষুনি জাগাতে হবে রানীমার আত্মাকে। তাই আর দেরি না করে হামাতো জাগিয়ে তোলে ইমোর আত্মাকে। তারপর সে তার রানীমাকে সব ঘটনা খুলে বলে। রানীমা, ওরা আসছে আপনার দেহকে নষ্ট করতে, যাতে আপনি আপনার প্রতিশোধ নিতে না পারেন। তাহলে আমি এখনই যাব। ওই মুয়াং আর ওর শিরাগুলোকে আজই শেষ করে দেব, আজই। না না রানীমা, না। ওর সাথে আছে এক শক্তিশালী কালা জাদু সাধক। ওর অনেক ক্ষমতা। আর পূর্ণিমা আসতে এখনো 1 দিন বাকি। আর পূর্ণিমার আগে আপনি পুরো শক্তি পাবেন না। এখন আপনার পক্ষে সেই সাধককে মারা সম্ভব নয় রানীমা। তাহলে উপায় কি? কাল রাতের আগে কি কিছুই করা যাবে না? আমার তাহলে প্রতিশোধ নেওয়া হবে না ওই মুয়াংয়ের থেকে? হামাতোর মুখে এবার একটা বাঁকা হাসি খেলে যায়। উপায় একটা আছে রানীমা, এবং তা হলো মোক্ষম উপায়। ওই মুয়াংকে আমি কিছুতেই ছাড়ব না। আপনি শুধু একটা কাজ করুন। আপনি সেই সাধককে মারতে না পারুন, তাকে আটকে রাখতে পারবেন। আপনি শুধু এটুকুই করুন। আজকে রাতটা শুধু ওদের আটকে রাখুন, বাকিটা আমি দেখছি। রানীমা অর্থাৎ ইমোর আত্মা তখনই বেরিয়ে এলো বাড়ির বাইরে। আর বাড়ির চারপাশে প্রায় 100 গজ বেড় দিয়ে তৈরি করলো এক অদৃশ্য প্রাচীর। এরই মধ্যে মুয়াং আর তার সৈন্যরা সেই কালা সাধককে নিয়ে পৌঁছে গেল হামাতোর বাড়ির কাছে। কিন্তু বাড়ির 100 গজের মধ্যে আসতেই ধাক্কা খেল এক অদৃশ্য কিছুতে। কিছু বুঝে উঠতে না পেরে আবারও চেষ্টা করল এগোনোর। আবারও সেই অদৃশ্য পাঁচিলে ধাক্কা খেয়ে পড়ে গেল মুয়াং আর তার সকল সৈন্যরা। মুয়াং এবার উত্তেজিত হয়ে সাধককে উদ্দেশ্য করে বলে উঠল, হে কি সাধক, এ কি হচ্ছে? আমরা এগোতে পারছি না কেন? মহারাজা, আমার মনে হচ্ছে সেই প্রেত কোনোভাবে আমাদের আসার খবর পেয়ে গেছে। তাই আমরা যাতে ওর দেহের নাগাল না পাই, তাই এই ব্যবস্থা করেছে। অদৃশ্য প্রাচীর খাড়া করেছে সে আমাদের আটকাতে। তাহলে তাহলে আপনি কিছু করুন। আমি দেখছি। এই বলে হাতের কালো পুঁথির মালাটা মন্ত্র পড়ে এগিয়ে দিল সামনে। আর মালাটা সেই অদৃশ্য প্রাচীর স্পর্শ করা মাত্রই প্রচন্ড এক ধাক্কায় ছিটকে পড়ল সেই সাধক। কোন রকমে নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে সে বলল, মহারাজা, পূর্ণিমার 1 দিন মাত্র বাকি, তাই সেই প্রেতের ক্ষমতা এখন চরম সীমায়।
তবে একটি পূর্ণিমা না কাটানো পর্যন্ত সে দিনের বেলায় তার ক্ষমতার প্রয়োগ করতে পারবে না। কিন্তু এখন যে রাত, আমার সাধন শক্তির জন্য সে আমাদের ক্ষতি করতে পারবে না ঠিকই, কিন্তু আমাদের বাধা প্রদান করতে পারবে। তাই রাতের বেলায় এই বলয় ভেদ করা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব নয়, আর কাল সকালের আগে কিছুই সম্ভব নয়। আমাদের আজ রাতটা এইখানেই অপেক্ষা করতে হবে। অন্যদিকে হামাতো তখন মেতে উঠেছে এক ভয়ানক তন্ত্রাচারে। আরোকে চুবিয়ে রাখা ইমোর দেহটা তুলে আনল সে। তারপর ঘরের মাঝে থাকা চুল্লির ওপর একটা লোহার বড় চোঙাকৃতি পাত্র বসিয়ে তার মধ্যে ইমোর দেহটাকে প্রবেশ করিয়ে দিল, সাথে কিছু ভেষজ এবং নাম না জানা উপকরণ। এবার বড় বড় কুজোগুলো থেকে সেই পাত্রের ভিতরে সুরা ঢেলে পাত্রটা পূর্ণ করে দিল। তারপর পাত্রের মুখ একটি নল লাগানো ঢাকনা দিয়ে এঁটে দিল। সেই নলের অপর প্রান্ত একটি কাচের জলপূর্ণ পাত্রের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে নামিয়ে রাখল একটা সরু গলা ও পেট মোটা সুন্দর নকশা করা নীল রঙের ছোট কাচের বোতলে। এবার হামাতো আগুন জ্বালিয়ে দিল সেই চুল্লিতে। আজ আমি এমন তন্ত্রক্রিয়া সম্পন্ন করব যা জন্ম জন্মান্তরের ওপারে গিয়েও খুঁজে বার করবে তার লক্ষ্য ব্যক্তিকে। তবে তা হবে সুগন্ধির মাধ্যমে। লক্ষ্য ব্যক্তি বুঝতেও পারবে না তার পছন্দ করা সুগন্ধি কখন মারণ বিষ হয়ে তিলে তিলে তাকে তার অজান্তেই সাক্ষাৎ মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবে। কিন্তু এই সুগন্ধি কি করে পৌঁছাবে তার লক্ষ্য ব্যক্তির কাছে? সুগন্ধির উৎস কখনো মানুষের কাছে যায় রানীমা? মানুষই তো ছুটে যায় সুগন্ধির টানে। এই সুগন্ধিও তেমনই। ঠিক সময় আসলে এই সুগন্ধি ঠিক তার লক্ষ্যকে নিজের কাছে টেনে আনবে, তারপর তাদের মৃত্যু ডেকে আনবে। আর এই যে সেই চুলের কাঁটা যা দিয়ে আপনি আত্মহত্যা করেছিলেন, এই কাঁটাতেই আমি আপনার আত্মার আধার বানাবো, আর সুগন্ধির সাথে এই বোতলেই রেখে দেব। এই বিশেষ সুগন্ধি সঠিকভাবে প্রস্তুত হয়ে কার্যক্ষম হতে 350 বছর সময় লাগবে। আর এই বিশেষ তন্ত্রক্রিয়ার মাধ্যমে আমি আপনার সর্বনাশকারীদের ভাগ্য আপনার আত্মার সাথে বেঁধে দেব। তারা এমন জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হবে যে আপনার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আর আপনি না চাওয়া পর্যন্ত সেখান থেকে তাদের মুক্তি নেই। মুক্তি নেই, মুক্তি নেই। যতবার তারা পালাতে চাইবে ততবারই তাদেরকে গোলক ধাঁধায় ঘুরে ঘুরে আপনার সামনেই ফিরে আসতে হবে। বারবার বিভীষিকাময় গোলক ধাঁধায় ঘুরে শ্রান্ত ক্লান্ত হয়ে নিজেদেরকেই নিজেদের মৃত্যু কামনা করতে হবে। আর তারপর আপনি নিজের হাতে তাদের শাস্তি দেবেন। তাদের মৃত্যু হবে ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর যে সেই মৃতদেহ যেই দেখবে সেই আতঙ্কে হিম হয়ে যাবে, আর দ্বিতীয়বার সেই মৃতদেহের দিকে তাকাতে সাহস করবে না। আর মৃত্যুতেই শেষ নয়, মৃত্যুর পরেও তাদের আত্মা আপনার কাছেই বাঁধা থাকবে। আপনি না চাইলে তাদের মুক্তি নেই। ওদিকে যে পাত্রটিতে ইমোর দেহটা রয়েছে তার ভেতর থেকে টকবক করে তরল ফোটার আওয়াজ শোনা যাচ্ছে। ইমোর দেহের সব চর্বি স্নেহ পদার্থ গলে গলে মিশে যাচ্ছে ফুটন্ত সুরাতে, অর্থাৎ তার অঙ্গ সৌরভ মিশে যাচ্ছে সুরাতে। এভাবেই একসময় দেখা গেল
সেই পাত্র থেকে বাষ্প কাঁচের নলের মধ্যে নির্গত হচ্ছে। তারপর ঠান্ডা জলের পাত্রের মধ্যে দিয়ে যেতেই সেটা পরিণত হচ্ছে তরলে। আর তারপর কাচের নলের খোলা প্রান্তটা দিয়ে ফোঁটা ফোঁটা করে পড়ছে সেই ছোট নীল কাচের বোতলটায়। এই বৃদ্ধ বয়সে এত খাটুনি খেটে বেজায় হাঁপিয়ে গেল হামাতো। তার ঘরের এক দেওয়ালের খুঁটিতে পিঠ ঠেকিয়ে গা এলিয়ে দিল। তারপর চোখ বুজে আসলো ক্লান্তিতে। চারিদিকে নিস্তব্ধতা কাটিয়ে দিচ্ছে তরলের টুপটুপ শব্দে, বিন্দু বিন্দু করে কাচের বোতলে পড়ার আওয়াজটা। এমন সময় হামাতো ধরফর করে ঘুম থেকে জেগে উঠল। ঘরের জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখল পূব আকাশে সবে হালকা রং ধরেছে। কাল রাতে বসিয়ে রাখা সেই কাচের বোতলটা এখন প্রায় ভরে গিয়েছে আতরে। সে তাড়াতাড়ি করে ঘরের এক কোণের দেরাজ থেকে নামিয়ে রাখলো একটা বাক্স। তারপর সেটা খুলে বার করে আনলো একটা তরল কাজলের কৌটো। দুটো শুকনো দারচিনি, গমের সুরা, মধু, ব্যাঙের শুকনো চামড়া, তিলের তেল আর কালো হাঁসের ডিমের খোলা। এবার একটা হামানদিস্তাতে সবকটা উপকরণ এক এক করে যোগ করল। তারপর কাচের বোতলটা তুলে এনে তার থেকে গুনে গুনে একটা একটা করে আতরের ফোঁটা ফেলতে লাগলো সেই হামানদিস্তাতে। প্রতিটি দোষীর জন্য এক ফোঁটা করে আতর। মুয়াং, কোষাধ্যক্ষ, প্রধান রক্ষী, ঘণ্টাবাদক, তান্ত্রিক সাধক আর আর অতি অবশ্যই রানীমার বোন লিউ। আর সব শেষে হামাতো মন্ত্রোচ্চারণ করতে করতে যেটা যোগ করল তা হলো এই জঙ্গলের মাটি। ব্যাস, এবার এই জঙ্গল, এই পাহাড়, এখানকার মাটি সব কিছুকে আমি বেঁধে দিলাম তন্ত্রের বাঁধনে। পাপিষ্ঠ মুয়াং, তুই কোনো দিনও শান্তি পাবি না এই মাটিতে। রানীমা একদিন এখানেই তোকে তোর প্রাপ্য শাস্তি দেবেন। সেই সময় তোর শাস্তি বিধানের পর যখন এই স্থান থেকে তোর করা পাপের দাগ মুছে যাবে, তখনই এখানে বসন্ত আসবে। এবার হামাতো সমস্ত উপকরণগুলিকে পিষতে থাকলো একসাথে। পেশা শেষ হলে সেই মিশ্রণে তুলি চুবিয়ে মেঝের ওপর একটি বড় কাগজে একটি বৃত্ত আঁকল। তারপর বৃত্তের দুটি বিপরীত বিন্দু যোগ করে একটি ব্যাস আঁকল। এইভাবে মোট 6টি ব্যাস আঁকল সে। ফলে মোট 12টি ঘর তৈরি হল। প্রতিটি ঘরে চীনা হরফে 1, 2 করে 12 পর্যন্ত লিখল, ঠিক যেন একটা ঘড়ির ডায়াল। এবার এই চিত্রের কেন্দ্রে একটি কাচের বালু ঘড়িকে বসিয়ে দিল, বয়ে চলা সময় স্রোতের প্রতীক এটি। তারপর ইমোর সেই চুলের কাঁটাতে ইমোর একটা চুল বেঁধে ঢুকিয়ে দিল ইমোর দেহ নির্যাসে তৈরি আতরের বোতলে। কোনো এক গূঢ় মন্ত্রোচ্চারণ করতে থাকলো হামাতো। এবার শুধু অপেক্ষা। ভোরের আলো সেই ঘড়ির ছবির ওপর এসে পড়তেই হামাতো মন্ত্র পড়তে পড়তেই পাথরের হামানদিস্তাটা এক হাতে তুলে সজোরে আঘাত করল জ্যামিতিক ছবির কেন্দ্রে থাকা বালু ঘড়িটির ওপর। সাথে সাথে বালু ঘড়ির কাঁচ শব্দ করে ফেটে গেল আর বালি ছড়িয়ে পড়ল চারিদিকে। দোষীরা নিজেদের অজান্তেই
বন্দী হলো এক সময়ের গোলক ধাঁধায়। এবার সেই ছড়িয়ে পড়া বালির কটা দানা সামনে রাখা আতরের পাত্রে দিতেই সেই বোতলের ভেতরে কিছু বুদবুদ উঠল। সঙ্গে সঙ্গে একটা কর্কের ছিপি দিয়ে হামাতো আটকে দিল সেই নীল রঙের বোতলটার মুখটা। হামাতো এবার ডাকলো নরুকে। নরু, 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 বাবা তুই এই বোতলটা নিয়ে এক্ষুনি এখান থেকে দূরে কোথাও পালিয়ে যা। আর আর এই নে, এই পুটুলিটার ভেতরে বেশ কিছু টাকা আর একটা পুঁথি আছে। এগুলো কখনো কাজ ছাড়া করবি না বাবা, কেমন? অনেক দূরে কোথাও গিয়ে নিজের বন্দোবস্ত করে নিস বাবা। কিন্তু কিন্তু দাদু, আমি আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? কি করে থাকবো? নরু, না না, তুই এখানে থাকলে ওরা তোকে মেরে ফেলবে। রানীমার জন্য তোকে পালাতে হবে নরু। যা যা, পালা। নরু দাদুর কথায় এক ছুট দেয় সদর দরজার দিকে, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই দরজার উপর জোর আঘাত পড়ে। ওদিকে ভোরের আলো ফোঁটার সাথে সাথেই ইমোর আত্মা প্রবেশ করেছে আতরের বোতলে, আর তার তৈরি সেই অদৃশ্য দেয়ালের বাঁধাও ভেঙে পড়েছে সেই সাথেই। ফলে মুয়াং তার দলবল নিয়ে চড়াও হয়েছে হামাতোর বাড়িতে। নরু এবার পিছনে ফিরে এক ছুটে চিলে কোঠায় যাওয়ার কাঠের মই বেয়ে ঠিক কাঠবিড়ালের মতো তরতর করে উপরে উঠে যায়। তারপর চিলে কোঠায় ঢুকে সেখান থেকে উঁকি দিয়ে সে তাকিয়ে থাকে নিচে কি ঘটছে সেই দৃশ্যের দিকে। নরু দেখল ভেতর থেকে সাড়া না পেয়ে সৈনিকরা এক ধাক্কা দিল কাঠের দরজায়, আর সাথে সাথে সেটা মরমর করে ভেঙে পড়ল ঘরের ভেতর। ঘরে ঢুকে এলো মুয়াং এবং তার সাধক। মুয়াং এবার ছুটে গেল হামাতোর ঘরের দিকে। তারপর বৃদ্ধ হামাতোকে তার দুই হাত ধরে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে টেনে নিয়ে এসে মাঝের ঘরের মেঝের ওপর সেই তান্ত্রিকের পায়ের কাছে সজোরে আছড়ে ফেলে দিল। নরুর প্রচন্ড ইচ্ছে করল সে ছুটে যাবে দাদুর কাছে, কিন্তু না, সে যে অপারক। দাদু যে তাকে এই শিশিটা দিয়ে পালাতে বলেছে, দাদুর কথা তাকে রাখতেই হবে। নরু এবার দেখল সেই তান্ত্রিক হামাতোর চুলের মুঠি ধরে তাকে টেনে তুলল। আধ বসা অবস্থায় থাকা হামাতোর চুলে ঝাঁকুনি দিতে দিতে তান্ত্রিক জিজ্ঞেস করল, বল বল, ইমোর দেহটা কোথায় রেখেছিস? বল বলছি। কিছুতেই বলবো না। কি বললি? কি বললি? বলবি না? বলবি না? তুই বলবি না, তোর ঘর বলবে। এই, কি আছিস? যা ঘরের ভিতর, দেখ কোথায় আছে ইমোর দেহটা, বার কর খুঁজে। বলবে না? তুই জাগিয়েছিস ইমোর আত্মাকে, বল কেন জাগিয়েছিস? বল। আমাকে মারার চেষ্টা করা এত বড় সাহস তোর? এভাবে প্রতিটা কথার সাথে হামাতোকে কিল চড় লাথি মারতে লাগলো মুয়াং। অসহায় বৃদ্ধ হামাতো প্রতিটা আঘাতের সাথে সাথে আর্তনাদ করে উঠতে থাকল। না না, বলবো না। এভাবে বেশ কিছুক্ষণ সেই পাশবিক নির্যাতন চলার পরে দুই সেপাই ইমোর আধ গলা দেহটা নিয়ে আসলো ধরাধরি করে। সেই দেহটা থেকে তখনও সুরা গড়িয়ে পড়ে ভিজিয়ে দিচ্ছে ঘরের মেঝে। এক সেপাই বলল, এই দেখুন রাজামশাই, আমরা এই দেহটা এই ঘরে একটা বড় পাত্রের ভেতর থেকে পেয়েছি। মহারাজা, মহারাজা, এই দেখুন,
এই বৃদ্ধ এই দেহটিকে নিয়ে তার উপর গুপ্তবিদ্যা প্রয়োগ করে পিশাচ জাগিয়েছে, আর এখন আমাদের আসতে দেখে সেই আত্মাকে এই দেহ থেকে মুক্তি দিয়ে দিয়েছে। এই দেহটা আমার আর কোনো কাজ লাগবে না, এই দেহটিকে এখনই পুড়িয়ে ফেলতে হবে। মুয়াং এবার একটা কুটিল হাসি হেসে বলে, পুড়িয়ে ফেলতে হবে? হ্যাঁ, পুড়িয়ে ফেলতে হবে। বেশ বেশ, তবে তাই হোক। তবে পুড়িয়েই যখন ফেলতে হবে, তখন তখন একা কেন পুড়বে? এর সাথে এই বুড়োটাও পুড়ে মরবে। হ্যাঁ, এই বুড়োটাও পুড়ে মরবে। এই বলে এক ঝটকায় নিজের পিঠের তরবারির খোলা থেকে তরবারিটা বের করে গেঁথে দেয় হামাতোর ডান হাতের তালুতে। হাতের হাড় মাংস ফুঁড়ে সেটা গেঁথে যায় কাঠের মেঝেতে। সেই সাথে মুয়াং ফেটে পড়ে অট্টহাসিতে। তারপর সিপাহীদেরকে আদেশ দেয় সে, যা, ঘরের অবশিষ্ট সুরা ঢেলে দে সারা বাড়িতে। সিপাহীরা সাথে সাথে সেই ঘর থেকে সুরার কুজোগুলো বের করে সারা ঘরের মেঝে দেওয়ালে ছড়িয়ে দিতে থাকে। মুয়াং একটা কুজো সিপাহীর থেকে কেড়ে নিয়ে অট্টহাসি করতে করতে সেটা থেকে সমস্ত সুরা ঢেলে দিল হামাতোর মাথার ওপর। সারা গায়ে সুরা পড়ে ভিজে গেল তার সর্বাঙ্গ। তখনও হামাতো তার হাতের যন্ত্রণায় কাতরাচ্ছে। সুরা ছড়ানোর কাজ শেষ হলে ঘর থেকে বেরিয়ে গেল মুয়াং, সেই সঙ্গে তার দলবল। হামাতো মেঝের উপরে পড়ে গোঙাতে গোঙাতে বাহাতটা দিয়ে ডান হাতে গেঁথে থাকা তরবারিটা বার করার প্রাণপণ চেষ্টা করতে থাকলো। এদিকে বাড়ির বাইরে বেরিয়েই মুয়াং আদেশ দিয়েছে, মশাল জ্বালা। এক সিপাহী মশাল জ্বালিয়ে তার হাতে দিতেই সেটা সে ছুঁড়ে মারল ঘরের ভেতরে। সাথে সাথে দপ করে জ্বলে উঠল দাহ্য সুরায় ভেজা পুরো ঘরটা। মুহূর্তের মধ্যে হামাতোর গায়েও ছড়িয়ে পড়ল সেই আগুন, কিন্তু তার একটা হাত তরবারি সমেত তখনও ঘরের মেঝেতে গাঁথা। সে কি করে নিজেকে বাঁচাবে? শত চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে পারল না সে। ওই অবস্থাতেই জীবন্ত জ্বলতে থাকলো হামাতোর দেহটা। শোনা যেতে থাকলো তার মরণ আর্তনাদ। মুয়াং, তুই আজ যেভাবে এতগুলো নিরীহ প্রাণ কেড়ে নিলে, একদিন তোর কপালে এর থেকেও বেশি ভয়ঙ্কর মৃত্যু জুটবে। কেউ রেহাই পাবি না তোরা, কেউ না। দাউ দাউ করে জ্বলতে থাকা কাঠের বাড়িটাকে পেছনে ফেলে ঐশাচিক উল্লাস করতে করতে মুয়াং তার দলবল নিয়ে চলে গেল জঙ্গল ছেড়ে। ওদিকে সবটা আড়াল থেকে দেখছিল নরু। নিজের চোখের সামনে তার দাদুর এরকম পরিণতি দেখে পাথরের মতো স্তম্ভিত হয়ে গিয়েছিল ছোট্ট ছেলেটা। তারপর চিলে কোঠার ঘরেও আগুন ছড়িয়ে পড়তে হুঁশ ফেরে তার। ঘরের ভেতর আগুন, এমনকি কাঠের সিঁড়িটাতেও আগুন লেগে গিয়েছে। এবার কি করে সে বেরোবে বাইরে? নরু এবার তাড়াতাড়ি
তার চিলে কোঠার একমাত্র জানলাটার দিকে ছুটে যায়। তারপর 2 হাত দিয়ে অনেক কষ্ট করে খুলে ফেলে জানলার কঞ্চির শিকগুলো, আর তাতেই তার ছোট ছোট হাতগুলো ছড়ে রক্ত ঝরতে থাকে। কিন্তু সেদিকে না তাকিয়েই আতরের শিশি আর পুটলিটা কোমরে গুঁজে জানলার পাশের গাছটাকে জড়িয়ে ধরে। তারপর সেই গাছ বেয়েই ধীরে ধীরে নেমে আসে মাটিতে। তারপর ছুটতে থাকে সে। বেশ অনেকটা ছোটার পর একবার পিছনে ঘুরে তাকায় নরু। দূর থেকে দেখা যাচ্ছে তাদের জ্বলন্ত বাড়িটা। আগুনের লকলকে শিখাগুলো যেন আকাশ ছুঁতে চাইছে। যে দাদু তাকে সেই ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করলো, আজ তাকে জ্যান্ত পুড়ে যেতে দেখেছে সে নিজের চোখে। ওই যে আগুনের রাক্ষসের শিখাগুলো তাদের বাড়িটার সাথে তার দাদুকেও গিলে খেয়েছে। প্রতিশোধ, হ্যাঁ, নরু মনে মনে শপথ নেয় এর প্রতিশোধ সে নেবেই। দাদু বলেছে এই আতরের বোতলটা তাকে যত্ন করে রেখে দিতে হবে, আর কিছুর প্রয়োজন নেই। তাহলেই নাকি প্রতিশোধ নেওয়া হবে। আবারও ছুটতে শুরু করে ছোট্ট নরু। ওদিকে ঘরের ভেতর তখন পুড়ে যাচ্ছে সেই ঘড়ির ডায়ালের মতো ছবি আঁকা কাগজটা। কারোর চোখে পড়েনি সেটা। মুয়াং আর তার অনুচররা জানতেও পারল না যে কি ভয়ঙ্কর মৃত্যু গোলক ধাঁধা রচিত হয়েছে তাদের জন্য, যা জন্ম জন্মান্তরের ওপারে গিয়েও ঠিক খুঁজে বার করবে ওদের, আর তারপর নৃশংস সব মৃত্যু বিধান করবে এক এক করে। সময় 9 মার্চ 2023। স্থান বর্তমান উহান। সিটি হসপিটাল, সন্ধ্যা 6টা। হসপিটালের বেডে জ্ঞান ফিরল ইরিনের। চোখ খুলে চারপাশটা একটু ঝাপসা লাগলেও ধীরে ধীরে দৃষ্টি পরিষ্কার হতেই চারপাশটা দেখতে পেল। হতভম্বের মতো বলল, আমি আমি কোথায়? তার বেডটার পাশে এসে দাঁড়িয়েছে চেং। এই তো ইরিন, আমরা এখন হসপিটালে। হসপিটালে? হ্যাঁ ইরিন, কালকে রাতে তোমার ফিরতে দেরি হচ্ছে বলে আমি তোমাকে একটা ফোন করি, কিন্তু বারবার রিং হলেও তুমি কলটা রিসিভ করতে পারোনি। তারপর ওখানকার গার্ডের থেকে ফোন পেয়ে আমি তাড়াহুড়ো করে তোমার ইনস্টিটিউটে যাই। গিয়ে দেখি তুমি গ্রাউন্ড ফ্লোরে ওই লিফটটার সামনেটাতে পড়ে আছো। তখন ওই গার্ডের তৎপরতায় অ্যাম্বুলেন্স নিয়ে কিছু লোক এসে উপস্থিত হয়। তারপরই তোমাকে এখানে আনা হয়েছে। ভেতরে আরও একটা লোকের মৃতদেহ পাওয়া গেছে, জানো? সে একজন কুখ্যাত সুপারি কিলার। বীভৎসভাবে তার মৃত্যু হয়েছে। পুলিশের অনুমান গত কদিন ধরে শহরে একের পর এক ঘটে চলা এই রহস্য মৃত্যুগুলোর মধ্যে এটিও একটি। তবে ব্যাপার হচ্ছে, এখানে মৃত ব্যক্তি নিজেই একজন কুখ্যাত আসামি। কিন্তু সে তোমার অফিসের ফ্লোরে কি করছিল, আর কেই বা তাকে এরকম নৃশংসভাবে খুন করলো, কিছুই তো বোঝা যাচ্ছে না। এত বড় বিল্ডিংয়ের একটাও সিসিটিভিতে ওই সময়ের কোনো একটা ফুটেজ পাওয়া যাচ্ছে না। পুলিশ সন্দেহ করছে যে এটা ওই লোকটা বা সেই অজ্ঞাত খুনিরই কাজ। ওদেরই মধ্যে কেউ হয়তো ওই মেন কন্ট্রোল রুমে গিয়ে সমস্ত সিসিটিভিগুলোকে ডিসকানেক্ট করে দিয়েছিল। কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে ইরিন? ইরিন, তুমি আমাকে প্লিজ বলো তুমি আমাকে।
আমি কিন্তু এর শেষ দেখেই ছাড়বো। যারা তোমার এই অবস্থার জন্য দায়ী, আমি কিন্তু তাদেরকে কিছুতেই ছাড়বো না। আমি আমি এখন ঠিক আছি চ্যাং, শুধু পায়ে একটু ব্যথা আছে। জুনো জুনো কোথায়? জুনো বাড়িতেই আছে, ওর ন্যানির কাছে। ইরিন উঠে বসার চেষ্টা করতেই চেং তাকে সাহায্য করল। ধীরে ধীরে ধরে বসিয়ে দিল বিছানার উপর। আস্তে আস্তে আস্তে, সাবধানে সাবধানে উঠে বসো, উঠে বসো। হ্যাঁ। ইরিন কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় ডাক্তারবাবু ঘরে প্রবেশ করলেন। তোমার জ্ঞান ফিরেছে শুনে আমি আসলাম। তা এখন কেমন আছো? এই তো এখন ভালোই আছি স্যার, পায়ে একটু ব্যথা আছে, বাকি ঠিকই আছি। বাহ বাহ, খুবই ভালো কথা। তবে আমার যা মনে হচ্ছে তুমি কিছু একটা দেখে শক পেয়েছো, তাতেই বিপত্তি। দেখো, তুমি আমার মেয়ের মতো, সেই ছোটবেলা থেকে তোমাকে দেখছি, তাই তোমার প্রবলেমগুলো আমার খুব ভালো করে জানা। এই মুহূর্তে মাথায় স্ট্রেস পড়ে বা শারীরিক প্রেশার হয় এমন কোনো কাজ কিন্তু করা যাবে না। অন্তত আগামী 2 সপ্তাহ তো কোনোভাবেই কোনো কাজ করবে না, না মানসিক না শারীরিক। সম্পূর্ণ রেস্ট চাই কিন্তু তোমার। আমি চেংকে সব বুঝিয়ে দিচ্ছি, ওই তোমার খেয়াল রাখবে। তবে বলতেই হয় যে চেংয়ের মতন এত ভালো একটা ছেলেকে জীবন সঙ্গী পেয়েছো তুমি। তুমি খুবই ভাগ্যবান। তোমার বাবা আজকে থাকলে সত্যি খুব খুশি হতেন। যাই হোক, আমি তাহলে আসি এখন। হ্যাঁ, ও হ্যাঁ, বলছি পুলিশ স্টেশন থেকে ফোন করে তোমার জ্ঞান ফিরেছে কিনা জানতে চেয়েছিল, তো আমি তাদের জানিয়ে দিয়েছি যে তোমার জ্ঞান ফিরে গেছে। ওনারা হয়তো কিছুক্ষণের মধ্যেই আসবেন এখানে। বুঝতেই তো পারছো, একটা মার্ডার কেসের ব্যাপারও রয়েছে। তবে আমি ওদেরকে বারবার বলে দিয়েছি যাতে পেশেন্টকে বেশি উত্তেজিত না করেন ওনারা। তুমিও একটু কোঅপারেট করো, কেমন? এই বলে চলে গেলেন ডাক্তারবাবু। কিছুক্ষণ পর ঘরে প্রবেশ করলেন একজন পুলিশ অফিসার। ইরিন আর চেংকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন। আচ্ছা, আপনার সাথে সেদিন ইনস্টিটিউটে ঠিক যা যা ঘটেছিল তা পরপর একটু মনে করে বলুন তো। কিন্তু কি বলবে ইরিন? যে ঘটনাগুলো ইরিনের সাথে ঘটেছে সেসব কথা ও যদি পুলিশ অফিসারকে বলে তাহলে তো ওকে মানসিক রোগী ছাড়া আর কিছুই ভাববে না তারা। তাই ইরিন অনেক হিসেব করে বলল, আমি আমার অফিস রুমে নিজের কাজ করছিলাম, সেই সময় ওখানকার গার্ড আমাকে জানিয়েই বাইরে যায় টিফিন করতে। এর কিছুক্ষণ পরেই একটি অচেনা লোক আমার ঘরে ঢুকে এসে আমাকে আক্রমণ করে, কিন্তু আমার সাথে ওর খুব ধস্তাধস্তি হয়। আমি কোনো রকমে ওর হাত থেকে নিজেকে বাঁচিয়ে ছুটতে থাকি করিডোর দিয়ে, চিৎকার করতে থাকি সাহায্যের জন্য। কিন্তু ইনস্টিটিউট অনেক আগেই ছুটি হয়ে গিয়েছিল, আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না সেখানে। অবশেষে লিফটে করে নিচে নেমে আসি আমি, কিন্তু লিফট থেকে বেরোতেই আমার চোখ মুখের সামনে কেমন অন্ধকার করে আসে। তারপর আমার আর কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই। মাই গড, কি বলছেন আপনি? ওই লোকটা একজন কুখ্যাত সুপারি কিলার। আমরা বহুদিন ধরে ওকে ধরার চেষ্টা করছি। ও আপনাকে আক্রমণ করেছিল? তার মানে কি কেউ আপনাকে মারার জন্য ওকে ঠিক করেছিল? কিন্তু তাহলে ওকে এরকম নৃশংসভাবে কে খুন করলো? না, সমস্তটাই খুব জটিল হয়ে উঠছে ক্রমশ। এদিকে ইরিনের মুখ থেকে এসব কথা শুনে চেংয়ের চোখে মুখে দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে উঠেছে। কেউ ইরিনকে কেন মারতে চাইবে? কার কি লাভ হবে এতে?
তাছাড়া ইরিনের চুলগুলো এরকম বিশ্রীভাবে কেটে গেল কি করে? এই কথাটা অফিসারও জানতে চাইল। তার উত্তরে ইরিন বলল, আমার ওপর সেই লোকটি যখন আক্রমণ করেছিল তখনই ধস্তাধস্তিতে আমার চুল চলন্ত পেপার মেশিনে ঢুকে যায়, তার ফলে এই বিপত্তি। স্যার এই ঘটনাটা ইরিনের সঙ্গেই কেন ঘটলো তা আমি একদম বুঝতে পারছি না স্যার। ওর মতো নিরীহ মেয়ে আমি আর দুটো দেখিনি। কেউ কেন ওর ক্ষতি করতে যাবে? কিন্তু আপনার কাছে আমার একটাই অনুরোধ স্যার, আপনি যত তাড়াতাড়ি পারবেন এটার একটা নিষ্পত্তি করুন। আচ্ছা আচ্ছা, আমরা দেখছি কি করা যায়। এরপর জিজ্ঞাসাবাদ শেষ করে অফিসার চলে গেলেন। চিং শক্ত করে চেপে ধরল ইরিনের হাতটা, আর ইরিন হসপিটালের বেডে বসে মনে মনে আগের দিনের ঘটে যাওয়া সকল ঘটনা ভেবে বারবার কেঁপে কেঁপে উঠতে থাকল। চিংয়ের গা ঘেঁষে তার হাত চেপে ধরল আরো শক্ত করে। সত্যিই তো রহস্য কিন্তু বেশ ভালোভাবেই ঘনীভূত হয়েছে, তবে আর অপেক্ষা নয়। অন্তিম পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। নজর রাখুন গল্প কথায়, আর ততক্ষণ আগের পর্বগুলি না শুনে থাকলে একবার শুনে নিন সেগুলো, তবেই না সিরিজের আসল মজা উপভোগ করতে পারবেন। অন্তিম খণ্ড নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।